গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস নাইজারের বাঁকে। পড়ছি এর ৩য় পর্ব। ডিসেম্বর ৮। আরেক মজার কাণ্ড করে বসলেন সেন্ট বেরেন। তাঁবু তুলে রওনা দেবার পর কয়েক মিনিটও যায়নি, ঘোড়ার পিঠে চেপেই কেবল উহ আহ করতে শুরু করলেন ভদ্রলোক। প্রাণপণে নামার চেষ্টা করছেন ঘোড়ার পিঠ থেকে, কিন্তু কোমরে কি অসুবিধে হবার ফলে নামতেও পারছেন না। মুখ দেখে বোঝা যাচ্ছিল সাংঘাতিক বেকায়দায় পড়েছেন। হল কি, পোড়াটোরা হয়নি তো যা ঘোড়ায় চেপে বসার সময় চাপ লেগে ফেটে গেছে? দাঁড়ালাম আমরা। অনেক কষ্টে ঘোড়ার পিঠ থেকে নামলেন সেন্ট বেরেন। সমানে পাছা খামচাতে লাগলেন। কি হলো বলে এগিয়ে গেলাম আমরা। বর্ষি বর্ষি বলে আবার খামচাতে লাগলেন বেরেন। বর্ষি? পাছায় বর্ষি বিঁধল কি করে? অবাক হলাম। আরে ওই যে ওই দিন নিগ্রোটার কাছ থেকে কিনেছিলাম, প্যান্টের পকেটেই রয়ে গিয়েছিল। এতদিন পরিনি তো, মনেই ছিল না। আজ পরেই তো এই বিপত্তি। বিরক্তিভাবে পাছার কাপড় খামচাতে খামচাতে বললেন, কমসে কম ৩টে বিঁধেছে। অনেক কষ্টে হাসি চাপলাম, কিন্তু শব্দ করে হেসে ফেললেন মিস লেজন। বললেন, তাও ভালো মামা, মাছ কি করে বর্ষি গেলে পরীক্ষা করতে গিয়ে গলায় যে বিঁধিয়ে বসনি, এই যথেষ্ট। আশ্চর্য, রাগ তো করলেনই না এই অসাধারণ সরল লোকটা, উল্টে বরং লজ্জিতভাবে হাসলেন। ঠিকই, কি যে ভুলো মন আমার। ওদিকে কিন্তু ছুরি বের করে ফেলেছেন ডক্টর চেতন্যে। এগিয়ে এসে প্যান্টের কাপড় কেটে মাংস চিরে বার করে আনলেন বর্ষি ৩টে। আহ, বাঁচালেন ডক্টর। স্বস্তির শ্বাস ফেলে বললেন সেন্ট বেরেন, ধন্যবাদ। এবার বুঝলেন তো মুখে বর্ষি বিঁধলে কেমন কষ্ট পায় মাছেরা? কিন্তু ওরা যে খাদ্য। তা ঠিক আছে, এবার থেকে যতটা সম্ভব কম ব্যথা দিয়ে মাছ ধরতে চেষ্টা করব, প্রতিজ্ঞা করলেন বেরেন। এরপর আর কিছু বলার নেই, কাজেই চুপ করে গেলেন ডাক্তার। শব্দ করে হেসে উঠলাম আমরা কয়েকজন। অবাক হয়ে আমাদের মুখের দিকে তাকাতে লাগলেন বেরেন, যেন বুঝতে পারছেন না এই কথায় হাসির কি আছে। সেন্ট বেরেনের পাছার ক্ষতস্থানে ভালোমতো ব্যান্ডেজ বেঁধে দিলেন ডাক্তার। তারপর কয়েকজন সৈন্য মিলে ধরে বেরেনকে ঘোড়ার পিঠে তুলে দিল। উদাসীর মতো আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন বেরেন। এরপর ৩টে দিন আর উল্লেখযোগ্য কিছু ঘটল না। ডিসেম্বর ১২। বরুণিয়া গ্রামে পৌঁছলাম আমরা। কম বয়সী মোড়ল দারুণ খাতির করল আমাদের। বিনিময়ে তাকে আমরা দিলাম নুন, কিছু বারুদ আর ২টো দাড়ি কামানোর খুর। পেয়ে খুশি আর ধরে না মোড়লের। আমাদের রাত কাটানোর জন্যে নিজের লোকজনদের দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই গায়ের বাইরে কয়েকটা খড়ের কুড়ে বানিয়ে দিল। ষাঁড়ের চামড়া দিয়ে মাটিতে কার্পেট পাতা হচ্ছে দেখে অবাক হলাম আমরা। দাঁত বের করে হাসল মোড়ল। নইলে পোকার জ্বালায় ঘুমোতেই পারবেন না রাতে, বড্ড পোকা বেরোয় মাটি ফুঁড়ে। খুশি হয়ে মোড়ল শুদ্ধ শ্রমিকদের সবাইকে এক মুঠো করে করি দিলেন মশিয়েবার যাক। আনন্দে ধেই ধেই নাচ আরম্ভ করল নিগ্রোরা। সমানে থুথু ছিটাতে লাগল বারজাকের মুখে গায়ে। তারপর সেই থুথু আবার হাত দিয়ে জায়গায় জায়গায় লেপটাতে লাগল। মহা বিপদে পড়ে গেলেন মশিয়েবার যাক। একগাল হাসি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলেন সেন্ট বেরেন। বললেন, চটবেন না মশিয়েবার যাক, আপনাকে সবচেয়ে বড় সম্মানে ভূষিত করছে নিগ্রোরা। সম্মানের বহর দেখে ওয়াক্ত করে বমি করে ফেললেন মিস লেজন। সবাইকে অবাক করে দিয়ে হে হে করে হাসলেন মশিয়ে বদ্রিয়ার্স। এখনো তো জানেনই না, ওদের ভোটাধিকার দেবার জন্যই পাগল হয়ে ছুটে এসেছেন মশিয়ে বারজাক। তাহলে হয়তো আরো বেশি সম্মান জানাবার জন্য গায়ে পায়খানায় ডলতে লেগে যাবে। কড়া চোখে বদ্রিয়ার্সের দিকে চাইলেন বারজাক, কিন্তু করার কিছুই নেই। সম্মান জানিয়ে নিগ্রোরা চলে যেতেই কুমিরের ভয় অগ্রাহ্য করে সোজা গিয়ে কাছের নদীতে ঝাঁপ দিলেন। আচ্ছা করে সাবান ডলে সারা শরীর ধুয়ে পরিষ্কার করলেন। ফিরে এসে বদ্রিয়ার্সকে শুনিয়ে শুনিয়ে বললেন, এতটা সম্মান এর আগে কেউ কখনো করেনি তাকে, হোক না থুতু মাখিয়ে, কিন্তু মনটা তো অকৃত্রিম। ডিসেম্বর ১৩। সকাল সকালই টিম্বো পৌঁছলাম। ঘর বলতে মাটির দেয়াল তোলা মাত্র কয়েকটা কুঁড়ে। গায়ের বাইরে সবুজ মাঠ, গরু ভেড়া চড়ছে। দেখেই বোঝা যায় লোকগুলো অত্যন্ত গরিব। শিশুগুলো সব হাড় জিরজিরে রুগ্ন। মেয়েগুলো কিন্তু সাংঘাতিক বেহায়া ধরনের, সারাক্ষণই সেজেগুজে আছে। টিম্বো জায়গাটা খোলামেলা, কাছে পিঠে বন জঙ্গল নেই বললেই চলে। জন্তু জানোয়ারের ভয় কম, তাই এখানে একটু ভালোমতো বিশ্রাম নেবার আদেশ দিলেন মশিয়ে বারজাক। অনেকদিন একটানা চলে সত্যি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা। লম্বা বিশ্রাম দরকার ছিল। তাঁবু পড়ল।
দিন 2 থাকলাম আমরা এখানে। ডিসেম্বর 15। গত 2 দিন ধরেই গাইড মরিলিরের পাত্তা নেই। কোথায় গেল, কি হলো, ভাবনায় ছিলাম আমরা। কিন্তু এদিন ঘুম থেকে উঠেই মরিলিরের হাঁক ডাক শুনলাম। কুলিদের তাড়া লাগাচ্ছে জলদি করার জন্যে। জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। কোথায় গিয়েছিলে মরিলিরে? চোখ তুলে চাইল মরিলিরে। তারপর চোখ নামিয়ে আমতামতা করে বলল, না, এই তো, মানে কোথাও না। বুঝলাম খামোখা কথা বাড়িয়ে লাভ নেই, বলবে না মরিলিরে। ভাবলাম পুরনো কোনো সেঙ্গাত আছে তার এই গ্রামে। সম্ভবত ওই বাড়িতেই 2 দিন অতিথি হয়ে কাটিয়েছে। টিম্বোর পর থেকেই কিন্তু রাস্তা খারাপ হতে আরম্ভ করল। প্রায় চড়াই উতরাই ভাঙতে হচ্ছে। বুঝলাম আসল অভিযান শুরু হলো এবার। একদিনেই পাহাড় পেরোতে হলো গোটা 3। সন্ধে 6টা নাগাদ অসম্ভব ক্লান্ত হয়ে দাউহেরিকো গ্রামে পৌঁছলাম। যথেষ্ট খাতির যত্ন করল মোড়ল। বারজাক মহা খুশি। বদ্রিয়াসকে শুনিয়ে শুনিয়ে বললেন, আরে বাবা, লোকের সঙ্গে না মিশলে কি ওদের চেনা যায়? এই যে গাঁয়ে যাচ্ছি, কি খাতির করছে লোকেরা। আমাদের ফ্রান্সবাসীদের অমন অতিথিপরায়ণতার কথা ভাবাই যায় না। মুখ কুচকালেন বদ্রিয়াস, জবাব দিলেন না। গ্রামের সবচেয়ে ভালো কুঁড়েঘরগুলোয় আমাদের থাকার ব্যবস্থা করে দিল মোড়ল। তার নিজের খড়ের প্রাসাদে থাকতে দিল মিস ব্লেজনকে। আমরা তো হতভাগ। অমন অতিথিপরায়ণী জঙ্গলি মোড়ল। কিন্তু বেঁকে বসল মালিক। মিস ব্লেজনকে আড়ালে ডেকে নিয়ে গেল। ফিরে এসে মিস ব্লেজনের মুখে শুনলাম তাকে মোড়লের ঘরে থাকতে দিতে মালিক একেবারেই নারাজ। এমনকি আমাদেরও গ্রামের লোকের কুঁড়ে ঘরে থাকতে নিষেধ করেছে নাকি মেয়েটা। কারণ কি? ওদিকে অত খাতির যত্ন দেখে ক্যাপ্টেন মার্সিনেও কিন্তু চিন্তিত হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত হুকুম দিয়ে বসলেন, এই গ্রামে আর 1 মিনিটও নয়, জলদি গ্রাম ছেড়ে যেতে হবে। নিশ্চয়ই মালিক সন্দেহজনক কিছু দেখেছে কিংবা শুনেছে। এই অঞ্চলেরই মেয়ে তো, বিপদ ঠিক বুঝতে পারে। গ্রাম ছাড়িয়ে মাইল 2 এসে তারপর তাঁবু ফেলা হলো। কিন্তু কিছুই বুঝলাম না কেন এত ভয় পেয়েছে মালিক। ক্যাপ্টেনই বা অত চিন্তিত কেন? তবে সে রাতে না বুঝলেও পরে হাড়ে হাড়ে মালিকের কথার যথার্থতা উপলব্ধি করতে পেরেছিলাম। আদিমি ফ্লোরেন্স। লা এক্সপেনশন ফ্রান্সে পত্রিকায় আমিদি ফ্লোরেন্সের লেখা 3য় অধ্যায় বেরোয় 5 ফেব্রুয়ারি, এবং সেটাই তার শেষ খবর। এরপর আর লেখা পাঠাননি রিপোর্টার, কারণ রহস্যাবৃত। বারজাক মিশন, নিজস্ব সংবাদদাতার খবর। ডিসেম্বর 24, কানকার। গতকাল এসে পৌঁছেছি এখানে। আগামীকালই ছেড়ে যাচ্ছে এই জায়গা। বড়দিন এই দুর্গম এলাকায় কাটাতে হচ্ছে। মন কেমন করছে দেশের জন্যে। সেখানে বাইরে নিশ্চয়ই এখন তুষারপাত ঝরছে। ঘরের ভেতরে ফায়ারপ্লেসের পাশে বসে নিশ্চয়ই হুল্লোড় করছে সবাই। উৎসবের জন্য তৈরি হচ্ছে। মনে আছে নিশ্চয়ই, এক নিগ্রো গ্রামে আমাদের রাত কাটাতে বারণ করেছিল মালিক। আশ্চর্য, এরপর থেকে কালোদের কোনো গায়ে আর আমাদের রাত কাটাতে দিচ্ছে না সে। তার সঙ্গে যোগ দিয়েছেন ক্যাপ্টেন মার্সিনে। গ্রামের লোক দেখলেই তেড়ে যাচ্ছেন। তাঁর এই অদ্ভুত ব্যবহারের কারণ বুঝতে পারছি না। কোথায় যেন কি একটা গোলমাল হয়েছে। মসিয়ে বুদ্রিয়ার্স মহা খুশি। ওদিকে ক্রমে খাপ্পা হয়ে উঠছেন মসিয়ে বারজাক। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সেদিন হনহন করে এগিয়ে গিয়ে থামলেন ক্যাপ্টেনের সামনে। গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কার হুকুমে গায়ের নিরীহ লোকদের সঙ্গে এমন দুর্ব্যবহার করছেন আপনি? দলের নেতা কি আপনি? না মসিয়ে, আপনি, বিনীতভাবে জবাব দিলেন ক্যাপ্টেন। তাহলে গায়ের লোকের সঙ্গে এ ব্যবহার কেন? আপনার আর সঙ্গের লোকদের নিরাপত্তার জন্যই। কি করে জানলেন নিরাপত্তা বিঘ্নিত হতে চলেছে? এক মহা ষড়যন্ত্রে রাজ করেছি আমরা। কিছু কিছু কথা কানেও এসেছে। মানে? ফরাসি সরকারের অধীন নিরীহ নিগ্রোরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? ভাবলেন কি করে কথাটা? তাই করছে, শুনেছি মালিকের কাছে। আপনার মতো একজন ঝানু অফিসার সামান্য একটা বাঁদির কথায় নাচবেন জানা ছিল না। আরও গম্ভীর হলেন বারজাক। আপনার কথায় আর চলছি না আমি। আজই গিয়ে গায়ের কারো কুড়েতে রাত কাটাব। সেক্ষেত্রে ইচ্ছের বিরুদ্ধেও কর্তব্য করতে হবে আমাকে, বিনীতভাবেই বললেন ক্যাপ্টেন। আপনাকে বাধা দেব আমি সরাসরি। মানে? রাগে লাল হয়ে উঠল বারজাকের মুখ চোখ। তাঁবুতে আটকে রাখব আপনাকে, বলে আর কথা না বাড়িয়ে ঘুরে হাঁটতে শুরু করলেন ক্যাপ্টেন। কাছেই দাঁড়িয়েছিলেন মিস ব্লেজন। এগিয়ে এসে বোঝাতে লাগলেন মসিয়ে বারজাককে। মালিক ঠিকই বলেছে মসিয়ে বারজাক। ডৌং কোন জিনিসটা চিনেন? আমি চিনি।
পেছনেই দাঁড়িয়েছিলেন ডক্টর চাতন্যে। এবার এগিয়ে এসে বললেন, এক ধরনের মারাত্মক বিষ। খাবার ৮ দিন পর শুরু হয় বিষের ক্রিয়া, এবং তখন টের পেলেও আর কিছু করার থাকে না। জানেন কি করে তৈরি হয় এই বিষ? বিমূঢ় হয়ে পড়েছেন মোর্শেদ বারজাক, কিন্তু রাগ কমেনি, তাই কোনো উত্তর দিলেন না। কি করে? প্রশ্ন করলেন মিস চেন ব্লেজন। মরার পেটে জোয়ারের বোঁটা দিয়ে রাখা হয়। ২১ দিন পর বের করে গুঁড়িয়ে দুধ, পানি বা অন্য কোনো তরল পদার্থের সঙ্গে মিশিয়ে শত্রুদের কায়দা করে খাইয়ে দেয় নিগ্রোরা। বিষটা স্বাদগন্ধহীন, তাই মোটেই ধরা যায় না। খাবার ৮ দিনের মাথায় পেট ফুলতে শুরু করে রোগীর। মারা যায় ২ দিন পরেই। কোনো চিকিৎসা নেই। এই বিষ প্রয়োগের একটা রক্ত জমানো কাহিনীও শুনিয়ে দিলেন ডক্টর চেতন্যে। সেদিন রাতে গায়ে গিয়েছিল মালিক, বললেন মিস ব্লেজন। নিজের কানে শুনেছে। মোড়ল গায়ের আরও কয়েকজনকে নিয়ে যুক্তি করছে, খাতির যত্ন করে নিজেদের ঘরে নিয়ে গিয়ে দুধের সঙ্গে কায়দা করে এই বিষ খাইয়ে দেবে আমাদের। পরদিন আড়ালে আবডালে থেকে থেকে আমাদের পেছন পেছন যাবে। ৮ দিন পর আমরা মারা গেলে জিনিসপত্র সব লুট করে নেবে। হাঁ করে শুনলেন সব মোর্শেদ বারজাক। এবারে আর মিস ব্লেজনের কথাকে অবিশ্বাস করতে পারলেন না কিছুতেই। জঙ্গলি নিগ্রোদের আদর আপ্যায়নের ধরন ধারণ একটু বেশি মনে হতে লাগল তাঁর কাছে। সময় বুঝে এগিয়ে এলেন এবার মসিয়ে বদ্রিয়ার্স। কি বলিনি, নরপিশাচদের পক্ষে না নাচতে শুরু করেছিলেন? এবার রাগে ফেটে পড়লেন বারজাক। হারামজাদাদের গ্রাম সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব কাল থেকে। শুনে আঁতকে উঠলেন মিস ব্লেজন। সাবধান, ও কাজটিও করতে যাবেন না। এই অসভ্য এলাকায় হাজার হাজার নিগ্রোর সঙ্গে সামান্য কয়েকজন সৈন্য নিয়ে একবারে মারা পড়ব আমরা, যত আধুনিক সৈন্যই হোক না কেন। অথচ এই খুদে নরখাদকদের হাতেই রাজনৈতিক ক্ষমতা তুলে দিতে চাইছিলেন মসিয়ে বারজাক। ফোড়ন কাটলেন বদ্রিয়ার্স। এক গায়ের লোক দেখেই কিন্তু সব লোককে বিচার করা যায় না মসিয়ে বদ্রিয়ার্স। এবারে মসিয়ে বারজাকের পক্ষে কথা বললেন মিস ব্লেজন। আর ঠেকানো গেল না বারজাককে। বক্তৃতা আরম্ভ করে দিলেন। ভাইরা, আরেকটা দিক ভাবতে হবে আমাদের। সুসভ্য নাগরিক আমরা, তাছাড়া ফরাসি। চ্যালেঞ্জের মুখোমুখি হতে কি আমরা ভয় পাই? বিষের ভয় কর্তব্য থেকে সরে দাঁড়াব? আমার আগের বক্তা এইমাত্র যা বললেন। বাতাসে জোরে হাত নেড়ে বারজাককে থামিয়ে দিলেন মিস জেন ব্লেজন। তর্ক বিতর্ক থাক এখন মসিয়ে বারজাক। অভিযান ঠিকই চলবে আমাদের, কিন্তু রক্তপাত এড়িয়ে। ক্যাপ্টেন মার্সিনের কথা মতো চললেই নিরাপত্তা বজায় থাকবে আমাদের। ক্যাপ্টেনের কথা মতো? পরিষ্কার বোঝা গেল যে মিস ব্লেজনের কথাটা ঠিক পছন্দ হল না মসিয়ে বারজাকের। ওকে একটু সম্মানের চোখে দেখা উচিত আপনার, মসিয়ে বারজাক। রাগ করে বললেন মিস ব্লেজন। যিনি আপনার জীবন বাঁচালেন তাকে অতটা অবহেলা করা ঠিক হচ্ছে না। আমি হলে অনেক আগেই তার কাছে গিয়ে ধন্যবাদটা জানিয়ে আসতাম। মিস ব্লেজন রেগে যেতেই নরম হয়ে গেলেন বারজাক। বললেন, হ্যাঁ, তা ঠিকই বলেছেন। হঠাৎই মেজাজটা বিগড়ে গিয়েছিল, কিছু মনে করবেন না। বলে হন হন করে এগিয়ে গিয়ে সোজা ক্যাপ্টেনের হাত চেপে ধরলেন। মাফ করবেন ক্যাপ্টেন। আরে আরে, সে কি, আমি তো কিছুই মনে করিনি। আবার সহজ হয়ে এলো পরিস্থিতি এবং হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। কিন্তু ওদিকে আরেক কাণ্ড। খুঁজে পাওয়া যাচ্ছে না সেন্ট বেরেনকে। না, কোনো তাঁবুতেই নেই। খোঁজাখুঁজি দেখে হাতের কাজ ফেলে এগিয়ে এলো টোনাগানে। কি হলো, কাকে খুঁজছেন? বললাম, মশে সেন্ট বেরেন কোথায় দেখেছ? উনি উনি তো ওই যে ওখানে। আঙুল তুলে একটা দিক দেখিয়ে দিল টোনগানে। কোথায়, চলো তো দেখি। চলুন। টোনগানের পেছন পেছন শখানেক গজ দূরে ঝোপের ওপাশের একটা ডোবার কাছে দাঁড়ালাম, কিন্তু কোথাও চোখে পড়লেন না সেন্ট বেরেন। সপ্রশ্ন দৃষ্টিতে টোনগানের দিকে তাকাতেই আঙুল তুলে দেখিয়ে দিল সে। দেখলাম একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে আছে সেন্ট বেরেন। বড়শিতে ব্যাঙ গাচ্ছেন, টোপ। মুখটা মলিন, ব্যাঙের কষ্টে যেন তারও কষ্ট হচ্ছে। হবেই, হাজার হোক, বড়শি বেঁধার যন্ত্রণা তো টের পেয়েছেন। এখনো পুরো শুকোয়নি, কিন্তু কি আর করা, খাবার তো জোগাড় করতেই হবে, যদিও কেউ তাকে খাবার জোগাড়ের জন্য বলেনি। ব্যাঙ গেতে তিনি কি মাছ ধরবেন, বড় কৌতূহল হল, তাই তাকে না ডেকে চুপচাপ দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকলাম। বড়শিতে বেঁধা ব্যাঙটাকে কিন্তু পানিতে ফেললেন না বেরেন। ডোবার পানি আর মাটির মাঝখানে ফেলে শক্ত করে ধরে রাখলেন ছিপটা। আরও আশ্চর্য লাগলো আমাদের। পাগল হয়ে গেলেন নাকি ভদ্রলোক?
পানি থেকে ডাঙায় উঠে এসে টোপ গিলতে তো শুনিনি কোনো মাছকে। কিন্তু না, পাগল হননি বেরেন। বড়জোর মিনিট 15 অপেক্ষা করতে হলো। তারপরে অতি সাবধানে পানি থেকে মাথা তুলল জিপটা, ব্যাঙটার হাত 2 দূরে। তারপর সন্তর্পণে এগিয়ে আসতে লাগলো খাবারের দিকে। গুইলেটা পেয়ে বিদঘুটে জিপটাকে দেখিয়ে ফিসফিস করে বলল টোনগানে। নিগ্রোদের ভাষায় গুইলেটাপি মানে ইগুয়ানা, এক জাতের গিরগিটি। যত সাবধানে উঠে আসুক, ব্যাঙটাকে গিলতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করল না ইয়োগানা, এবং বর্ষি বেঁধাল নিজের গলায়। ছিপ ধরে টেনে টেনে ইয়োগানাটাকে কাছে আনলেন সেন্ট বেরেন। তারপর কাছেই ফেলে রাখা একটা লাঠি তুলে নিয়ে আস্তে আস্তে পেটাতে লাগলেন জানোয়ারটাকে। কাণ্ড দেখুন, রেগে মেগে বলল টোনগানে। জোরে মারলে ব্যথা পাবে গুলিটা পিটা, তাই আস্তে আস্তে পেটাচ্ছে। আরে বাবা, ধরতেই যখন পারলি, দে না আচ্ছা করে কষে এক ঘা। শেষ পর্যন্ত আর সইতে পারল না টোনগানে। ছুটে গিয়ে সেন্ট বেরেনের হাত থেকে লাঠিটা টান মেরে ছিনিয়ে নিয়েই দমাদম 2 ঘা লাগালো ইউগানাটাকে। জিপটা মরেই যেতে হাসি ফুটল বেরেনের মুখে, স্বস্তির হাসি। চমৎকার একটা শিকার করলেন মশিয়ে, বেরেনকে বলল টোনগানে। তোফা খাওয়া হবে। ডিসেম্বর 26। তাঁবু তুললাম আমরা। একটা বেশ বড়সড় নদী পড়ল মাইলখানেক যেতে না যেতেই। আমাদের দেখেই ঝপাং ঝপাং করে নদীতে গিয়ে ঝাঁপ দিল গোটা 5-6 জানোয়ার, কুমির আর জলস্থি। মুশকিল তো, জলস্থিকে এড়িয়ে না হয় ওপারে যাওয়া গেল, কিন্তু কুমির, ওই কুৎসিত হতচ্ছাড়া প্রাণীগুলো তো ছাড়বে না। কি করা যায় ভাবছি, এমন সময় এগিয়ে এলো মরিলিরে। বলল, এখান দিয়ে নদী পেরোনো যাবে না। মাইল 4 উজানে এক জায়গায় পাথর জমে জমে নদীর গভীরতা বড়জোর 2 ফুটে এসে দাঁড়িয়েছে, ওখান দিয়ে পেরোতে হবে। চললাম, কিন্তু উজানে এসেই পানিতে নামতে গিয়ে গোল বাঁধালো গাধাগুলো। মাটিতে কুমির আর জলস্থি দেখে এসেছে, এখনও ভয় কাটেনি, তাই কিছুতেই নামতে চাইছে না। অনেক রকম সাধ্য সাধনা করেও কোনো কাজ হল না। একটা গাধাকেও 1 পা নামানো গেল না। গ্যাট হয়ে দাঁড়িয়ে রইল নদীর তীরে। বুঝেছি। ইয়া মোটা এক লাঠি হাতে এগিয়ে এলো টোনগানে। গাধায় গাধাই বলেই ধুমসে পেটাতে শুরু করল সামনের 3টা গাধাকে। উপায়ন্তর না দেখে বিকট স্বরে প্রতিবাদ জানাতে জানাতে পানিতে পা দিল গর্ধপ্রবরেরা। বোধহয় বুঝল যে কুমিরের চাইতে টোনগানের হাতের লাঠি বেশি নির্দয়। জানোয়ারগুলোকে লাঠি পেঠা করাটা পছন্দ হল না বেরেনের। ছুটে এসে প্রতিবাদ করতে করতে বললেন, আহাহা, অত মারছ কেন জানোয়ারগুলোকে টোনগানে? বললেই হতো একটা বড়শি ধার দিতাম, সামনের গাধাটার পাছায় সামান্য একটু ফুটিয়ে দিলেই হতো। কথা শুনে হাসি চেপে রাখা দায় হল। গাধা তো নামল, কিন্তু আরেক বিপদ হল। ভয়ের চোটে দ্রুত নদী পেরোতে লাগলো গাধাগুলো। ফলে পিঠের বোঝা সব পানিতে ভেসে যাবার জোগাড় হল। ওদিকে আগেভাগেই ঘোড়ায় চেপে নদী পেরিয়ে এসে সমানে চেঁচাতে লাগলেন মশিয়ে বারজাক। মালপত্র সব পানিতে ভেসে গেলে অভিযানই যে পণ্ড হয়ে যাবে। কিন্তু মুরিলিরে থামালো তাকে। ভাববেন না মশিয়ে, এখনই সব ঠিক করে ফেলবে কুলিরা। হলো তাই, একটা বোঝাও নষ্ট হতে দিল না কুলিরা। আবার পথ চলা। একসময় পাহাড় ডিঙিয়ে টিনকিসু উপত্যকায় পৌঁছলাম। একটা ব্যাপার চোখে পড়ছে কিন্তু সেই দাওহেরিকো থেকেই। টোনগানেকে ছেড়ে মরিলিরের সঙ্গে খুব দোস্তি পাতিয়েছে চৌমুকি। সারাক্ষণ পাশাপাশি চলছে, আর ওদিকে মালিকের সঙ্গে জবর খাতির টোনগানের। সেদিকে তাকিয়ে একবার মুচকে হাসতে দেখলাম মিস ব্লেজনকে। উপত্যকা পেরোতেই শুরু হলো জঙ্গল, তবে গভীর নয়। গাছপালাও বেশিরভাগই মরা, জমি খটখটে শুকনো, বৃষ্টি নেই বোধহয় দীর্ঘদিন। দাওহেরিকো ছাড়ার 3 দিন পর আবার একটা মজার ঘটনা ঘটালেন সেন্ট বেরেন। তিনিই দলের প্রাণ, স্বীকার করতেই হচ্ছে। গাইডের পরামর্শ মতো মরা জঙ্গল ছাড়াবার পরই আমাদের সব বন্দুক বাক্সে ভরে রাখা হয়েছিল। এই অঞ্চলের নিগ্রোরা নাকি ভয়ানক হিংস্র, বন্দুক দেখলেই ভড়কে গিয়ে মারাত্মক বিষ মাখানো তীর আর বল্লম নিয়ে আক্রমণ করে বসতে পারে। জঙ্গলের ধারের একটা গ্রামের পাশ দিয়ে যাবার সময় হঠাৎই কোথা থেকে দমাদম ঢিল এসে পড়তে লাগল সেন্ট বেরেনের পিঠে। সেই সঙ্গে বনের ভেতর থেকে চিৎকার ভেসে এলো, মারফা, মারফা, বন্দুক, বন্দুক। কিন্তু কোথায় মারফা? আর বেরেনের ওপরই বা অদৃশ্য শত্রুর এই আক্রোশ কেন? মরিলিরে কিন্তু মুচকে হাসল, হাত তুলে বেরেনের পিঠের দিকে নির্দেশ করে বলল, ওটাই যত গণ্ডগোলের মূল।
কে, মশিয়ে বেরেন? বলতে বলতেই বেরেনের পিঠের ঝোলানো ছিপ রাখার ধাতব খাপটার দিকে চোখ পড়ে গেল। হেসে বললাম, আপনার ওই ছিপের খাপটাকে বন্দুক মনে করেছে অসভ্যরা। তবে রে হারামজাদা! হঠাৎই ক্ষেপে গেলেন সহজ সরল লোকটা। তড়াক করে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমেই বনের দিকে ছুটলেন। দেখাচ্ছি মজা, ছিপের খাপ দিয়ে পিটিয়ে লাশ করব আজ। অনেক কষ্টে ধরে টরে তাকে ফেরানো হল। এগিয়ে এলেন ক্যাপ্টেন মার্সিনে। বললেন, কপাল ভালো, বন্দুক ভেবে তীর ছুঁড়ে বসেনি অসভ্যরা, আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না। টনগানের দিকে ফিরে আদেশ দিলেন, মশিয়ে বেরেনের ছিপের খাপও বাক্সে ভরে রাখো। কখনো না, রুখে উঠলেন শান্তশিষ্ট বেরেন। ওটা আমার পিঠে যেমন আছে থাকবে। অনেক বুঝিয়েও রাজি করানো গেল না বেরেনকে। কিছুতেই পিঠছাড়া করতে রাজি হলেন না তিনি খাপটা। অগত্যা চট দিয়ে মুড়ে দেয়া হল ওটাকে। যাক, এখন আর বন্দুক বলে ভুল করবে না নিগ্রো ব্যাটারা। বিভিন্ন রকম গোলমালে 12 ঘণ্টা দেরি হয়ে গেল কানকান পৌঁছতে। তাঁবু ফেলার হুকুম দিলেন মশিয়ে বারজাক। খাবার সময় দেখা গেল মরিলিরে নেই। কোথায় গায়েব হয়ে গেছে কে জানে, গ্রামে গিয়ে ঢুকেছে নাকি। পরদিন ভোরেই কিন্তু কুলিদের ধমকাতে দেখা গেল আবার ওকে। এভাবে তার অদৃশ্য হয়ে যাওয়াটা এবারে আর মোটেই ভালো চোখে দেখলেন না ক্যাপ্টেন মার্সিনে। কড়া ধমক লাগালেন, আমতামতা করে যেমন তেমন একটা কৈফিয়ত দিল মরিলিরে। কিন্তু বুঝলাম ক্যাপ্টেন সেটা মোটেই বিশ্বাস করলেন না। সকালে চায়ের টেবিলে বসে একটু অদ্ভুত খবর দিলেন মশিয়ে বেরেন। ভোররাতে সবুজ ব্যাঙের চিৎকারে উঠে পড়েছিলেন তিনি। তাঁবু থেকে বেরিয়ে দেখেন পূব দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে একটা লোক। কাছে আসতেই চিনলেন, মরিলিরে। আমরাও পূব দিকেই যাচ্ছি। রাতের বেলা ওইদিকে কি করতে গিয়েছিল মরিলিরে? ব্যাপারটা বেশ ভাবিয়ে তুলল আমাদের। আরেকটা ছোট্ট ঘটনা ঘটল এদিনই। প্রায় জোর করেই সেন্ট বেরেন, বারজাক, চৌমুকি, মিস ব্লেজন আর আমাকে কানকানের এক ওঝার ভেলকিবাজি দেখাতে নিয়ে গেল সে। হাত সাফাইতে নাকি লোকটা ওস্তাদ। কৌতূহল হল, তাই গেলাম। গ্রামে ঢুকে অতি নোংরা এক কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালাম। মরিলিরে ডাকতেই বিচিত্র পোশাক, জানোয়ারের ছাল, পাখির পালক, চিতার দাঁত ইত্যাদি পরা এক ভয়ঙ্কর দর্শন লোক এসে দাঁড়াল কুঁড়েঘরের দরজায়। আমাদের অভ্যর্থনা করে নিয়ে গেল ঘরের ভেতরে। একটা মাদুরের ওপর বসিয়ে দিয়ে জিজ্ঞেস করল কি জন্যে এসেছি। কারণটা জানালো মরিলিরেই। লোকটা তখন তন্ত্রমন্ত্রের অদ্ভুত সব জিনিসপত্র খুলে বসল। গম্ভীর গলায় মন্ত্র উচ্চারণ করল কিছুক্ষণ। তারপরে একে একে বলে গেল, আমাকে, তোমার পাঠানো খবর আর কেউ পাবে না। সেন্ট বেরেনকে, ঘায়ে কিছুদিন কষ্ট পাবে, বসতে অসুবিধা হবে। মিস জেন ব্লেজনকে, মনের মানুষ ছেড়ে যাবে, মনে বড় কষ্ট পাবে তুমি। সবশেষে বারজাককে, শিকাসো পেরোলেই সাদা চামড়ার দেখা পাবে, হয় গোলামি না হয় মৃত্যু। দুশ্চিন্তা নিয়ে বাইরে বেরিয়ে এলাম সবাই। আমি যে খবর পাঠাই জানল কি করে অসভ্য ওঝা? মশিয়ে বেরেনের পাছায় ঘা, এটাই বা জানল কি করে? মিস ব্লেজনের মনের মানুষ আর শিকাসোর ওদিকের সাদা মানুষের কথা ছেড়ে দিলাম, কারণ সে সম্পর্কে এখন আমরা জানি না কিছু। অন্যদের কথা জানি না, কিন্তু ছোট্ট ঘটনাগুলো কাঁটার মতো খচখচ করে বিঁধতে লাগল আমার মনে। হয়তো কিছুই না, কিন্তু কিছুতেই দূর করতে পারছি না চিন্তাটা। কোথায় যেন একটা গণ্ডগোল আছে। একটা নগণ্য মোড়লের সাহস হল কি করে অতি আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একটা দলকে বিষ খাইয়ে মারার? তাকে মদত জোগানোর মতো অতি শক্তিশালী কেউ উস্কানি দেয়নি তো আড়াল থেকে? পরপর 2 বার রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেল কেন মরিলিরে? কোথায় গিয়েছিল? সন্তোষজনক উত্তর দিতে পারছে না কেন সে ক্যাপ্টেনের প্রশ্নের? অসভ্য ওঝার কি সত্যি দিব্যদৃষ্টি আছে, নাকি আগেই কেউ তাকে শিখিয়ে পড়িয়ে রেখেছিল? সবকিছু গভীরভাবে বিবেচনা করলে অনুমান করতে কষ্ট হয় না যে আমাদের এই অভিযান ভণ্ডুল করে দিতে চাইছে কেউ। কিন্তু কেন? কে? ডিসেম্বর 26। কানকান ছেড়েছি। সারাদিন চলে 20 মাইল পথ পেরিয়ে একটা খোলা জায়গায় তাঁবু ফেলা হয়েছে আমাদের। কাছে পিঠে জনবসতি নেই। 12 মাইল পেছনে ফেলে এসেছি দিয়ানগানা গ্রাম। সামনে 30 মাইল দূরে সিকোরো। সারাদিন পরিশ্রম গেছে খুব। সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে অদ্ভুত একটা আওয়াজে চমকে জেগে উঠলাম। পশ্চিম দিক থেকে আসছে শব্দটা। ক্ষীণ থেকে আস্তে আস্তে তীব্রতর হচ্ছে শব্দটা। অনুমান করলাম শব্দ সৃষ্টিকারী উড়ে আসছে।
শুনেছি আফ্রিকার কোনো কোনো অঞ্চলে কোটি কোটি মৌমাছি একসাথে উড়ে যাবার সময় অমন আওয়াজ হয়, কিন্তু সে তো দিনের বেলা, এই রাতে কেন? তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। দেখলাম আমার আগেই অন্য সবাই বেরিয়ে এসেছে। আকাশ মেঘে ঢাকা। উপরের দিকে তাকিয়েও কিছুই দেখলাম না। ক্রমে মাথার উপর এসে গেল সে অদ্ভুত শব্দ। প্রচণ্ড গর্জনে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। কানে আঙুল ঢোকাচ্ছে সবাই। আতঙ্কে মাটিতে মুখ গুজে পড়ে আছে নিগ্রকুলির দল। আমরা হতবাক হয়ে ক্যাপ্টেন মার্সিনেকে ঘিরে দাঁড়িয়ে আছি। ভয় যে পাইনি এমন কথা বলবো না। এই সময়ে মোরালিরেকে কোথাও দেখলাম না। সে কি ভয়ে তাঁবু থেকেই বেরোয়নি? পূব থেকে এসে আমাদের মাথার ওপর দিয়ে পশ্চিমে চলে গিয়েছিল শব্দ। আবার ফিরে এলো। এবার পশ্চিম থেকে এসে পূবে চলে গেল। এভাবে পরপর ৪-৫ বার এলো গেল। নিঝুম নিশুতি রাতে নীরবতা খান খান হয়ে ভেঙে গেল সেই প্রচণ্ড শব্দে। এরপর সারাটা রাত আমরা কেউ দুচোখের পাতা এক করতে পারলাম না। আফ্রিকায় অনেক অদ্ভুত কাণ্ডই ঘটে বলে অভিযাত্রীরা বলেন, কিন্তু এমন ঘটনার কথা কেউ বলেনি। ভোর হল, আবার রওনা দেবার পালা। কিন্তু কিছুতেই যেতে চাইল না আর কুলিরা। ভয়ঙ্কর প্রেত যে পূবেই গেছে, হুঁশিয়ার করে দিয়ে গেছে রাতের বেলা। এখন তার কথা অমান্য করে এগুলে সোজা ধরে ধরে ঘাড় মটকাবে। রক্ত নাকি খুব পছন্দই প্রেতের। শেষ পর্যন্ত অনেক রকমে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো গেল কুলিদের। সবার আগে আগে ঘোড়ার পিঠে চললেন ক্যাপ্টেন মার্সিনে। মাইল ৫ পূবে এসে হঠাৎ কি দেখে থমকে পড়লেন তিনি। লাফ দিয়ে নামলেন ঘোড়া থেকে। মাটিতে ঝুঁকে বসে গভীর মনোযোগ দিয়ে কি দেখতে লাগলেন। ব্যাপার কি? একে একে আমরাও নেমে পড়লাম ঘোড়ার পিঠ থেকে। এগিয়ে গেলাম। অদ্ভুত দাগগুলো আবারও দেখতে পেলাম। মাটিতে জোড়ায় জোড়ায় বসে আছে ১০টা গভীর দাগ, যেন জোড়া লাঙল টেনে নিয়ে গেছে মাটির উপর দিয়ে। কঠিন মাটির বুক চিরে ফালা ফালা হয়ে গেছে। এ কি কাণ্ড! কোন রহস্য শুরু হলো আবার? গত রাতে শুনেছি অদ্ভুত শব্দ, এখন দেখছি অদ্ভুত দাগ। কোন ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে চলেছি আল্লাহই জানে। আমিদি ফ্লোরেন্স, জানুয়ারি ১২। সমুদ্র উপকূল থেকে ১২০০ মাইল দূরে সিকাসোতে এসে পৌঁছেছে বার্জাক মিশন। চৌমুকির হাত দিয়ে খবর ঠিকই পাঠিয়েছেন, কিন্তু পত্রিকা অফিসে আর পৌঁছাচ্ছে না আমিদি ফ্লোরেন্সের খবর। এ কথা কিন্তু কিছুই জানতে পারছেন না রিপোর্টার। আমিদি ফ্লোরেন্সের নোটবই থেকে। নিরাপদেই সিকাসো এসে পৌঁছেছি। নতুন আর কোনো ঘটনা ঘটেনি পথে। সিকাসোতে তো এসে পৌঁছলাম, কিন্তু নিগ্রো ওঝার কথা সত্যি তো হল না। এখন বুঝতে পারছি আসলে খামোখাই ভেবেছি আমি। আস্তে আস্তে টোনগানের কাছ থেকেও আরও দূরে সরে যাচ্ছে চৌমুকি। ওদিকে তার বন্ধুত্ব নিবিড় হচ্ছে মরিলিরের সঙ্গে। খান কয়েক মাটির ঘরের সমষ্টি সিকাসো গ্রাম। গ্রামের বাইরে এক পাশে চাষাবাদের জমি, অন্য পাশে ফরাসি সৈনিকদের ছাউনি। আমাদের দেখে অত্যন্ত খুশি হল সৈনিকেরা। হবেই, অনেকদিন পর দেশের লোকের সান্নিধ্য পেয়েছে। অফিসাররা কার আগে কে মিস জেন ব্লেজনের সঙ্গে পরিচিত হবে তা নিয়ে যেন উঠে পড়ে লেগেছে। একদিনেই সমস্ত ছাউনির লোকেদের পরিচিত হয়ে গেছেন সেন্ট বেরেন। মশিয়ে বার্জাকও পরিচিত হচ্ছেন সবার সঙ্গে। সমস্ত অফিসারের সঙ্গেই সমানভাবে মিশেছেন মিস ব্লেজন, শুধু এক ক্যাপ্টেন মার্সিনে ছাড়া। তার দিকে যেন একটু বেশি পক্ষপাতিত্ব। এই সিকাসো থেকেই দুদলে ভাগ হয়ে যাবে বার্জাক মিশন। একদল মশিয়ে বার্জাকের অধীনে যাবে সিধে পূবে, অন্য দল বদ্রিয়ার্সের নেতৃত্বে দক্ষিণে। প্রথম দল নাইজারের দুর্গম অজ্ঞাত অঞ্চল পেরিয়ে পৌঁছবে দাহমে। গ্র্যান্ড বাজামে যাবে দ্বিতীয় দল। বার্জাকের দলে থাকব আমি, পসি আর ড চাতন্যে। বদ্রিয়ার্সের সঙ্গে যাবেন হেরো, কুইরো আর তাসিন। আমি কিন্তু ইচ্ছে করেই বার্জাকের সঙ্গী হলাম। বদ্রিয়ার্সের চাইতে অনেক বেশি পেরোতে হবে তাকে। দেখার সুযোগ পাব অনেক, লেখার উপাদান পাব বেশি। সমান দুভাগে ভাগ হয়ে দুই দলের সঙ্গে যাবে সৈন্যরা। ১০০ জন ক্যাপ্টেন মার্সিনের নেতৃত্বে বার্জাকের সঙ্গে, বাকি ১০১ জন লেফটেন্যান্টের নেতৃত্বে বদ্রিয়ার্সের সঙ্গে। এখন কথা হল মিস জেন ব্লেজন আর তার বোনপো যাবেন কার সঙ্গে। নিজে যেচে মত দিলেন মিস। মশিয়ে বার্জাকের দলের সঙ্গ নেবেন তিনি। আর চোখে লক্ষ্য করলাম উজ্জ্বল হয়ে উঠেছে ক্যাপ্টেন মার্সিনের মুখ। কিন্তু পরক্ষণেই মিস ব্লেজনের কথা শুনে মুখ শুকিয়ে গেল তাঁর।
আমরা উৎকণ্ঠিত হয়ে উঠলাম। আমাদের সঙ্গে হোমবড়ি পেরিয়ে নাইজার বাকের গাঁও অঞ্চলে যাবার পরই সেন্ট বেরেন আর তার কুলি গাইডদের নিয়ে উত্তরে চলে যাবেন মিস ব্লেজন। ওই অঞ্চলে আজ পর্যন্ত এমনকি ফরাসি সৈন্যরা পর্যন্ত পা দেয়নি। সাধারণ মানুষ তো দূরের কথা। কি আছে সেখানে কেউ জানে না। শোনা যায় ওদিকেই নাকি অতি ভয়ঙ্কর দুর্ধর্ষ তোয়ারেক উপজাতির বাস। ডাকাতেই ওদের পেশা। মিস ব্লেজনকে বাধা দিয়েও কোনো লাভ হবে না, জানি আমরা। ওখানে যাবেন বলেই তিনি ইউরোপ ছেড়েছেন। ওদিকে কিন্তু গোল বাঁধাল মরিলিরে। মসিয়া বার্জাকের সঙ্গে কিছুতেই যেতে চাইল না সে। তার ইচ্ছে মসিয়া বদ্রিয়ার্সের সঙ্গে যায়। এর ওপর আবার আরেক সমস্যা। কুলিদের সঙ্গে শর্ত ছিল যে তারা সিকাসো পর্যন্ত আসবে, তাই এসেছে ওরা। এখন আর এক পাও সামনে এগুবে না। কুলিরা যখন কিছুতেই রাজি হল না, তখন নতুন গাইড আর কুলির সন্ধানে গ্রামে গেলেন ক্যাপ্টেন মার্সিনে। কপাল ভালো আমাদের, একজন দক্ষ গাইড পাওয়া গেল। তবে টাকা বেশি। তা হোক, পয়সা দিতে কার্পণ্য করবে না বার্জাক মিশন। কুলিও পাওয়া গেল। আশ্চর্য, খবরটা শোনার সঙ্গে সঙ্গে এসে বার্জাকের কাছে পেনর পেনর করতে লাগল মরিলিরে। অন্যায় হয়ে গেছে তার। এখন নিজের ভুল বুঝতে পেরেছে। মসিয়ে বার্জাকের সঙ্গেই যেতে চায় সে। সুর পাল্টাল কুলিরাও। জাহান্নামে নিয়ে গেল যাবে ওরা এখন। বোঝা গেল কুলি ধর্মঘট ঘটিয়েছিল এই মরিলিরেই। তাকে এখন আদৌ কাজে রাখা উচিত হবে কিনা ভাবতে লাগলাম আমরা। শেষ পর্যন্ত অনেক মাফতাপ চেয়ে চাকরি বজায় রাখল মরিলিরে। অভিজ্ঞ লোক সে, তাই আবার সঙ্গে নিতে অরাজিও হলেন না মসিয়ে বার্জাক। নতুন গাইড যাবে মসিয়ে বদ্রিয়াসের সঙ্গে। জানুয়ারি ২১ আবার নতুন করে যাত্রা শুরু হলো আমাদের। ছাউনির সৈনিকেরা ব্যান্ড বিউগল বাজিয়ে, নিশান উড়িয়ে, কুচকাওয়াজ করে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিল দুই দলকে। মরিলিরের দেখানো পথে আফ্রিকার অতি দুর্গম অজ্ঞাত অঞ্চলে চললাম আমরা। আমিদি ফ্লোরেন্সের নোটবই থেকে। জানুয়ারি ২২ সিকাসো থেকে রওনা দেবার পর থেকেই আবার ওঝার চিন্তাটা মনে এসে ভর করেছে। ধীরে ধীরে যেন ফলতে চলেছে তার কথা। দেখছি অল্পতেই কাহিল হয়ে পড়ছে কুলিরা। বারবার জিরিয়ে নিতে চাইছে। চলার কোনো উদ্যমই যেন আর নেই ওদের মধ্যে। জানুয়ারি ২৩ চলার গতি অতি ধীর আমাদের। পথের অবস্থা খুবই খারাপ। বেশি চড়াই উতরাই। মন ভালো যাচ্ছে না কুলিদের। জানুয়ারি ২৪ আজ সন্ধ্যায় কাফেনে পৌঁছলাম। ৪ দিনে ৩০ মাইল, দিনে মোটে ৮ মাইল। আশঙ্কাজনক। জানুয়ারি ৩১ আমাদের চলার গতি আরও ধীর। ৬ দিনে মাত্র ৩০ মাইল। কোকোরো নামে একটা গ্রামে এসে পৌঁছেছি। কোকোরোর পর থেকে শুরু হল বোবো উপজাতির দেশ। অকল্পনীয় নোংরা আর পেটুকেরা। খায় না এমন কিছু নেই। পোকায় ধরা পচা গোশত পর্যন্ত খায়। এদের মনও নোংরা। গতকাল রাতে লিখতে পারিনি, একটা গোলমাল হয়েছিল। আজ যখন সময় পেয়েছি লিখে ফেলি। ওঙ্গাগা নামে একটা গ্রামে পৌঁছেছিলাম সন্ধেবেলা। নাম যেমন তেমনি গ্রামের ছিরি। ডাইনে বাঁয়ে পেছনে শুধু পাহাড় আর পাহাড়। সামনে অবশ্য অনেক দূর পর্যন্ত সমভূমি, কিন্তু তাও কাঁটা ঝোপে ভরা। কাছে পৌঁছতে গ্রাম ভেঙে তেড়ে এলো নিগ্রোরা। ১০০ কম হবে না। হাতে তীর, ধনুক, গদা ইত্যাদি অস্ত্রশস্ত্র। প্রমাদ গুনলাম। ভাবনায় পড়ে গেলেন ক্যাপ্টেন মার্সিনে। সৈন্যদের রাইফেল হাতে তৈরি থাকতে আদেশ দিলেন। ওদিকে আমাদের চেয়ে বেশি ভয় পেয়ে বসল সেন্ট বেরেনের অশ্বপ্রবর। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করল জানোয়ারটা। পরে বেরেনের বুকেই শুনেছি ঘোড়াটার কোনো দোষ ছিল না। জঙ্গলিদের দেখে এর আগের বারে ঢিল খাওয়ার অভিজ্ঞতার কথা মনে পড়ে যায় বেরেনের। তাড়াতাড়ি পিঠ থেকে খুলে ছিপের খাপটা লুকিয়ে রাখার চেষ্টা করতে গেলে ছিপের চোখা মাথার আচমকা গুঁতো লেগে যায় ঘোড়ার পেটে। এতেই ভড়কে যায় ঘোড়াটা। ঘোড়াটাকে সামলাবার অনেক চেষ্টা করলেন বেরেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়লেন জঙ্গলিদের মাঝে। আর রক্ত পানি করা হুঙ্কার ছেড়ে বেরেনকে ঘিরে ধরল জঙ্গলিরা। আমরা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। কিন্তু সাহস আছে বলতে হবে মিস ব্লেজনের। ঘোড়া ছুটিয়ে একেবারে জঙ্গলিদের মাঝে গিয়ে ঢুকলেন। ভয়ঙ্কর গলায় চেঁচিয়ে উঠলেন, মান্টো, নটে আমি সবা। খবরদার, আমি ডাইনি। বলেই পকেট থেকে টর্চ বের করে জঙ্গলিদের মুখের উপর ঘুরিয়ে আনল। জীবনের টর্চ কি জিনিস দেখেনি জঙ্গলিরা। আকাশের বিদ্যুৎ জেনের হাতের মুঠোয় দেখে ভড়কে গেল ওরা। ভ্যাবাচাকা খেয়ে সরে দাঁড়াল। নইলে কোন সময় আবার মুখ দিয়ে রক্ত বের করে ছাড়ে সুন্দরী ডাইনি।
ভয়ে ভয়ে হাত জোর করে মিস ব্লেজনের সামনে এগিয়ে এলো জঙ্গলিদের সর্দার পিনতিয়েবা। কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন মিস ব্লেজন। ওদিকে মাটিতে স্থির পড়ে আছেন সেন্ট বেরেন। আচমকা পড়ে ঘাড় মোটকে মরেই গেলেন কিনা কে জানে। অবস্থা বুঝে ধীরে সুস্থে ভিড় ঠেলে বেরেনের কাছে এসে দাঁড়ালেন ড চাতন্যে। ঝুঁকে বসে পরীক্ষা করে দেখলেন। চোখে একটা পাথর বিশ্রীভাবে বিঁধে গেছে সেন্ট বেরেনের পাছার সামান্য উপরে, বর্ষির ক্ষতগুলোর কাছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। চমকে উঠলাম। ওঝার ভবিষ্যৎবাণী সত্যি হল না তো? হঠাৎই খেয়াল হল আমার খবরগুলো জায়গা মতো পৌঁছেছে তো। অজানা আশঙ্কায় ভরে গেল মন। দ্রুত হাত চালালেন ডক্টর। বেরেনের ক্ষতস্থান সেলাই করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিলেন। অবাক চোখে ব্যাপারটা দেখল জঙ্গলিরা। ওদিকে সর্দার কিন্তু তাকিয়ে আছেন বেরেনের ছিপের খাপের দিকে। চকচকে খাপটা দেখে লোভ সামলাতে পারল না সে। শেষ পর্যন্ত মিস ব্লেজনের দিকে চেয়ে আবদারি করে বসল, জিনিসটা তার চাই। ব্যথায় কোঁকাচ্ছিলেন, কিন্তু বেঁকে বসলেন সেন্ট বেরেন। যায় যাবে যান, কিন্তু অত শখের খাপ কিছুতেই হাতছাড়া করবেন না তিনি। সামান্য একটা ছিপের খাপের জন্য অতগুলো লোকের জীবন সংশয় দেখা দেবে কিছুতেই মেনে নিতে পারলেন না মিস ব্লেজন। খাপটা দিয়ে দেবার জন্য অনেক বোঝালেন বেরেনকে, কিন্তু কিছুতেই তাকে রাজি করানো গেল না। রেগে গেলেন মিস ব্লেজন, কড়া ধমক দিলেন, অ্যাজনর! ঠিক আছে ঠিক আছে, এই নে কাফরি ভূত বলে ছিপের খাপটা পিনতিয়েবার দিকে বাড়িয়ে ধরলেন সেন্ট বেরেন। ছৌ মেরে খাপটা নিয়ে নিল পিনতিয়েবা। খুশির চোটে নিজের গ্রামে নিমন্ত্রণী করে বসল অভিযাত্রীদের। নিমন্ত্রণ রাখতে নয়, দেখার জন্য গিয়ে ঢুকলাম আমরা গ্রামের ভেতরে। নোংরা দুর্গন্ধের টেকা দায়। ওয়াক থু করে বমি করে ফেললেন সেন্ট বেরেন। গ্রামের ঠিক মাঝখানে এক উঠানে জঞ্জালের পাহাড়, যেন অতি যত্নে টিকিয়ে রেখেছে জঙ্গলিরা। এর আশেপাশেই চড়ছে গবাদি পশু। হতছাড়ারা আবার পশুও পালে, নিজেরাই তো এক একটা পশু। উঠানের চারপাশে পায়রার খুপড়ির মতো সারি সারি কুঁড়ে ঘর। ভেতরে ঢোকার প্রশ্নই ওঠে না, এত দুর্গন্ধ আর নোংরা। পিনতে এবার ঘরের সামনে গিয়ে থামলাম আমরা। আমাদের বসতে বলল সর্দার। মাটিতেই বসে পড়লাম। কিছু উপহারও দিলাম তাকে। উপহার মানে কয়েক টুকরো ছেঁড়া কাপড়, অকেজো তালা, ভাঙা চকমকে পিস্তল, সুই সুতো ইত্যাদি। এই পেয়েই বর্তে গেল পিনতে এবা। টিরিং টিরিং লাফাতে লাফাতে নাচ শুরু করার হুকুম দিল। বেজে উঠল হরিণের শিঙে তৈরি বোদত বাঁশি। ফাঁপা গাছের গুড়িতে তৈরি বিশাল ঢাকে ঘা পড়ল কাঠের গদার। দিদ্রিম দিদ্রিম দিদ্রিম। বিচিত্র পোশাক আর রংচং মেখে নাচতে নাচতে এগিয়ে এলো নাচিয়েরা, যারা যেভাবে খুশি লাফাচ্ছে। ইচ্ছে হলেই সামনের জনের গায়ে পেছনের জন কিল খুশি মারছে। ফিরে দাঁড়িয়ে সামনের লোকটাও পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই হলো নাচ। কিন্তু এই নাচই তন্ময় হয়ে দেখতে লাগল জঙ্গলিরা। মাঝে মাঝে ইয়াহো ইয়াহো বলে বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে বাহবা দিতে লাগল সর্দার। একে একে নাচের দলে গিয়ে যোগ দিল ছেলে বুড়ো মেয়েরা। টলতে টলতে সর্দার উঠে দাঁড়াল। এগিয়ে গিয়ে গদা একটা দিয়ে যাকে খুশি বেদম পেটাতে আর লাফাতে লাগল। হেসে গড়িয়ে পড়ল জঙ্গলিরা। মার খাওয়া লোককেও জোর করে মুখের হাসি ঠিক রাখতে হল, নইলে পিটিয়ে একদম মেরেই ফেলবে পিনতে বা। মাঝরাতে থামল নাচ। খাবার তৈরি করার হুকুম হল। আগেই ভেড়া মেরে চামড়া ছিলে রাখা হয়েছিল। আগুনের সেঁকা হতে লাগলো এখন ওগুলো। একটু সেঁকা লেগেছে কি লাগেনি, অমনি রাক্ষসের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর পিনতে বা। সমানে আধশেঁকা মাংস ছিঁড়ে ছিঁড়ে মুখে পড়তে লাগল। দেখা দেখি এগিয়ে এলো দলের অন্যরাও। এই বিশ্রী দৃশ্য চোখে দেখা যায় না। তাঁবুতে ফিরে এলাম আমরা। জঙ্গলিদের হই হুল্লোড় চলল সারা রাত ধরে। ফেব্রুয়ারি ২। ক্ষতস্থানের অসহ্য যন্ত্রণায় ককাচ্ছেন সেন্ট বেরেন। ঘোড়ার পিঠে বসা তার পক্ষে একেবারেই অসম্ভব। কাজেই এখনও কোকোরাতেই রয়েছি আমরা। ফেব্রুয়ারি ৩। আজও থেকে গেলাম কোকোরাতে। ফেব্রুয়ারি ৪। আর থাকা নয়, যেভাবে হোক যেতেই হবে। ভোর ৬টায় রওনা দিলাম, কিন্তু সন্ধেবেলায় আবার আমরা সেই আগের জায়গায় ফিরে এলাম। পিনতে বা দলবল নিয়ে আমাদেরকে অনেকখানি এগিয়ে দিয়েছিল, কিন্তু তারপর থেকে শয়তানি শুরু করল কুলিরা। ইচ্ছে করে ঘন ঘন থামাতে লাগল। গাধার পিঠ থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে বস্তাগুলো সব। ১০টা নাগাদ থামতে আদেশ দিলেন ক্যাপ্টেন মার্সিনে। বুঝলেন সবই, কিন্তু ধৈর্য ধরে দেখে গেলেন। দুপুরের খাওয়া সেরে রওনা দিয়ে বড়জোর আধ মাইল গিয়েছি। হঠাৎ থেমে পড়ল মরিলিরে। কি ব্যাপার? ভুল পথে নাকি এসে পড়েছে?
বাধ্য হয়েই আবার পিন্তেবার গ্রামে ফিরে আসতে হল। পরদিন সকালে আবার ঠিক পথে রওনা হব। আশ্চর্য, সকালে কুলিরা 4 ঘণ্টায় যেটুকু পথ অতিক্রম করেছিল, এখন মাত্র 1 ঘণ্টায় সে পথ পাড়ি দিল। ফেব্রুয়ারি 5। রওনা দেবার আগে ক্যাপ্টেনের সামনে এসে হাজির মরিলিরে। কি ব্যাপার? জিপ কেটে সে বলল, ভুল করে ফেলেছি মশিয়ে। গতকাল আসলে ঠিকই এগোচ্ছিলাম। চৌমুকেও তাই বলছে। সারাটা রাত এ নিয়ে ভেবেছি তো। কি আর করা, পথ যখন চিনি না, ওর নির্দেশিত পথেই চলতে হবে। রওনা হলাম। আজও এগিয়ে দিল পিন্তেবা আর তার দলবল। নষ্টামি করেই চলল কুলিরা। অতি ধীরে এগোচ্ছি আমরা। মারাত্মক ঘটনাটা ঘটল দুপুর নাগাদ। হঠাৎ ঢলে পড়ে মরে গেল একটা গাধা। আঁতকে উঠলাম আমরা। বিষ! বিকেলের দিকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল একজন কুলি। সন্ধ্যার পর আবার আরেক ঘটনা। মদ খেয়ে বেহুশ হল কয়েকজন কুলি। আমাদের দীর্ঘ পথযাত্রায় কুলিদের মদ খাওয়ার ঘটনাই প্রথম। কিন্তু প্রশ্ন হল, মদ এদের সরবরাহ করল কে? কিন্তু শাসন করা যাচ্ছে না। এই গহন অঞ্চলে ওরা বেঁকে বসলেই তো গেছি। তাঁবুতে মিটিং ডাকলেন ক্যাপ্টেন মার্সিনে। মিটিংয়ে থাকলাম শুধু আমি, মিস ব্লেজন, সেন্ট বেরেন, ড চাতন্যে আর মশিয়ে বারজাক। কিন্তু কোনো সিদ্ধান্তই নেওয়া গেল না কুলিদের বিরুদ্ধে। অগত্যা ওদেরকে নিজস্ব পথে চলতে দিতেই হল। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত হলেন মশিয়ে বারজাক, এই হতচ্ছাড়াদের হাতে ভোটাধিকার দেওয়ার কোনো মানেই হয় না। সুতরাং ফিরে যাওয়া যায় এখন। কিন্তু তাও যে পারব কে জানে। সেক্ষেত্রেও তো কুলিদের ওপরই নির্ভর করতে হবে। যা কপালে থাকে, এগিয়ে যাওয়া স্থির হল। ফেব্রুয়ারি 6। গতরাতে পালা করে পাহারা দিয়েছি আমরা। সৈন্যদের দিয়ে পাহারার ব্যবস্থা করতে পারতাম, কিন্তু তাতে ভটকে যেত ওরা। হয়তো কুলিদের ধরে পিটুনি দিয়ে বসত। তাতে ফল হতো উল্টো। এই দুর্গম অঞ্চলে বেঘরে প্রাণ হারাতাম সবাই। সকালে রওনা দিতে দেরি হয়ে গেল। এদিনও আবার সেই ঢিমেতে তোলা চলা। সন্ধ্যায় থেমে তাঁবু ফেলা হল। আজও গতরাতের মতোই পালা করে পাহারা দেব আমরা। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এরকম পাহারা দিয়ে যাব, এই স্থির হয়েছে মিটিংয়ে। আমার পালা আসতেই আমাকে তুলে দিয়ে শুতে গেলেন ক্যাপ্টেন। তাঁবুগুলোর চারপাশে ঘুরে ঘুরে পাহারা দিতে লাগলাম। হালকা মেঘের আড়ালে ঢাকা পড়ায় অদ্ভুত ঘোলাটে আলো ছড়াচ্ছে চাঁদ। খোলা জায়গায় চিত হয়ে পড়ে আছে মরিলিরে। মুখ ছাড়া বাকি শরীর চাদরে ঢাকা, কিন্তু টুপি ঢাকা দিয়ে রাখায় দেখতে পেলাম না মুখও। হঠাৎই শুনলাম শব্দটা। চিনতে এতটুকু ভুল হল না। কান কানে এই আওয়াজে শুনেছিলাম। তাড়াতাড়ি হাতঘড়ি দেখলাম, রাত 1:30। পূব দিক থেকে আসছে শব্দটা। মাথার ওপর দিয়ে না এসে দূর দিয়ে মিলিয়ে গেল দক্ষিণে, আর ফিরে এলো না। সোয়া 2টায় সেন্ট বেরেনকে তুলে দিয়ে আবার ঘুমোতে গেলাম, কিন্তু ঘুম এলো না। কেবলই ঘুরে ফিরে মনে আসতে লাগল রহস্যজনক শব্দটার কথা। শেষ পর্যন্ত দুত্তরিছাই বলে আবার বেরিয়ে এলাম তাঁবুর বাইরে। মিনিটখানেক পরেই কানে ভেসে এলো আবার সেই শব্দ। দক্ষিণ দিক থেকে এসে পূবে মিলিয়ে গেল আওয়াজটা। গা ছমছম করে উঠল আমার। এ কি রহস্য! আশেপাশে খুঁজলাম সেন্ট বেরেনকে, কিন্তু কোথাও দেখলাম না। আগেরই মতো একইভাবে পড়ে ঘুমোচ্ছে মরিলিরে। বেরেনের তাঁবুতে গিয়েও তাকে পেলাম না। কোথায় গেলেন লোকটি? কাছেই নদী, ওখানে মাছ ধরছেন না তো? গিয়ে দেখলাম আমার অনুমানই ঠিক। মাছ ধরছেন, তবে তীরে বসে নয়, নদীর মাঝখানে ভেলাতে। কি আশ্চর্য! এই ভেলা আবার বানালেন কখন? পরে শুনেছি সন্ধ্যায় আমরা যখন তাঁবু খাটাতে ব্যস্ত ছিলাম, লুকিয়ে গিয়ে তখন শুকনো কাঠ বেঁধে বেঁধে ভেলা বানিয়েছেন বেরেন। ডাকলাম, মশিয়ে বেরেন। কে? ও, মশিয়ে ফ্লোরেন্স। হ্যাঁ, কি করছেন? মাছ মাছ ধরছি। কিন্তু মাঝ নদীতে কেন? বিকেলে মাঝ নদীতেই মাছ ঘাই মারতে দেখেছিলাম। কিন্তু আপনাকে তো পাহারা দিতে বলেছিলাম। পাহারার কাকে দেব? সব তো আমাদেরই লোক। বুঝলাম, এই লোকটাকে বোঝানো আমার কাজ নয়। তবু একটু চড়া গলায় ডাকলাম, এই অত রাতে মাঝ নদীতে ভেলায় বসে থাকা নিরাপদ নয়। কুমির আছে, জলদি ফিরে আসুন। কুমিরের ভয় দেখাতেই তাড়াতাড়ি লগি ঠেলে ফিরে এলেন সেন্ট বেরেন। তাঁবুর কাছে ফিরে এলাম দুজনে। হঠাৎ নদীর দিক থেকে কার আর্তচিৎকার ভেসে এলো। আবার ছুটলাম। ছুটতে গিয়ে কোমরে দারুণ ব্যথা পাচ্ছিলেন বেরেন, কিন্তু তবুও হাঁচড়ে পাঁচড়ে এলেন আমার পিছু পিছু। দেখি তীরের কাছেই পানিতে পড়ে চেঁচাচ্ছে একটা লোক। উঠতে চেষ্টা করছে, কিন্তু বারবারই কিসের টানে তলিয়ে যাচ্ছে। আরও এগিয়ে দেখলাম লোকটা মরিলিরে।
আমাদের দেখে কোঁকিয়ে কেঁদে উঠল, দোহাই মশিয়ে বাঁচান, কুমিরে ধরেছে। অত রাতে নদীতে নেমেছিলে কেন হতভাগা? কুমির তো ধরবেই, ধমকে উঠলেন বেরেন। একেবারে হাঁটু পানিতে নেমে গেলাম আমি। হাত বাড়িয়ে মরিলিরের বাড়ানো হাতটা চেপে ধরলাম। টানাটানির চোটে ভুস করে পানির ওপর ভেসে উঠল কুমিরটা। মরিলিরের একটা পা কামড়ে ধরে রেখেছে। সেন্ট বেরেন লোকটা সহজ সরল হলেও করিতকর্মা। তীরের কাছে পড়ে থাকা কয়েকটা বড় বড় পাথর দ্রুত তুলে নিয়ে ছুঁড়ে মারলেন কুমিরের মাথায়। বেয়ারা আক্রমণে ভড়কে গিয়ে মরিলিরের পা ছেড়ে দিল জানোয়ারটা। হ্যাঁচকা টানে তাকে তীরে তুলে আনলাম আমি। অবাক লাগল, এইমাত্র তো মরিলিরেকে পড়ে ঘুমাতে দেখলাম। সে যখন কুমিরের খপ্পরে পড়ে চিৎকার করছিল তখনও তো চাদর গায়ে দিয়ে। হঠাৎই কথাটা মনে পড়ে যেতে চমকে উঠলাম। মরিলিরেকে চেপে ধরে টানতে টানতে ছুটলাম। কিন্তু কি আশ্চর্য, এখনও তো শুয়ে আছে মরিলিরে। এগিয়ে গিয়ে টান মেরে চাদরটা পড়ে থাকা মূর্তির গা থেকে সরিয়ে দিতেই ফাঁকিটা ধরতে পারলাম। গাছ আর পাথর দিয়ে মানুষের কাঠামোর মতো বানিয়ে তার উপর চাদর ঢাকা দিয়ে রেখেছে মরিলিরে। একটা প্রমাণ সাইজের পাথর মাথার কাছে রেখে তার উপর কায়দা করে নিজের টুপিটা ফেলে রেখেছে। কাছে দিয়ে গিয়েও চালাকিটা ধরতে পারিনি আমি। রেগে গেলেন সেন্ট বেরেন। প্রচণ্ড এক চড় কষালেন মরিলিরের গালে। চিৎকার করে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি বল হারামজাদা। তারপরে বিশ্বাসঘাতক গাইডের হাতের দিকে চোখ পড়তেই দেখলেন হাতের মুঠোয় কি যেন লুকিয়ে রাখার চেষ্টা করছে মরিলিরে। ছো মারলেন সেন্ট বেরেন, কিন্তু হাত থেকে কেড়ে নেবার আগেই জিনিসটা সোজা মুখে পুরে দিল মরিলিরে। একটা কাগজের টুকরো। আবার থাবা মারলেন সেন্ট বেরেন। খানিকটা কাগজ ছিঁড়ে চলে এলো তার হাতে, কিন্তু বেশিরভাগটাই থেকে গেল মরিলিরের মুখে। কোঁত করে কাগজটা গিলে ফেলল সে। এত কিছুর পর আর মরিলিরকে মুক্ত রাখার ঝুঁকি নিতে চাইলাম না। আমার তাঁবুতে এনে দড়ি দিয়ে আচ্ছা করে ওর হাত পা বেঁধে ফেলে রেখে সেন্ট বেরেনকে নিয়ে ক্যাপ্টেন মার্সিনের তাঁবুতে চললাম। আমাদের মধ্যে একমাত্র তিনিই সেই ভাষা পড়তে পারেন। লণ্ঠনের আলোয় কাগজটা দেখলেন ক্যাপ্টেন, কিন্তু লম্বালম্বিভাবে ছিঁড়ে যাওয়া কাগজটায় লেখা টুকরো টুকরো শব্দের মাথা মুন্ডু কিছুই বুঝলেন না। মরিলিরের মুখ থেকে কথা আদায় করে নিলে কাজটা সহজ হবে। আমার তাঁবুতে নিয়ে চললাম ক্যাপ্টেনকে। সেন্ট বেরেনও সঙ্গে চললেন, কিন্তু তাঁবুতে ঢুকেই থমকে দাঁড়ালাম। কাটা দড়ির টুকরোগুলো শুধু ছড়িয়ে পড়ে আছে মেঝেতে, মরিলিরে নেই। শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস নাইজারের বাঁকে। পড়ছিলাম এর তৃতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।